তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যানোড রশ্মি নিয়ে। অ্যানোড রশ্মি নিয়ে এই কারণে আলোচনা করব যে আমরা যখন ক্যাথোড রশ্মি উৎপন্ন করছি তাহলে দেখছি কি ক্যাথোড রশ্মি কি ছিল এক একটা ইলেকট্রন। ক্যাথোড রশ্মি হচ্ছে কি এক একটা ইলেকট্রন কণার সমষ্টি। তার মানে ইলেকট্রন কণা ছিল কি ঋণাত্মক আধান যুক্ত কণা। তো ঋণাত্মক আধান যুক্ত কণা যদি পরমাণুর মধ্যে উপস্থিত থাকে, আবার পরমাণু হচ্ছে কি নিস্তড়িৎ, পরমাণুর কোনো চার্জ নেই বা আধান নেই, তাহলে অবশ্যই পরমাণুর ভিতরে ধনাত্মক আধান যুক্ত কোনো কণা উপস্থিত আছে। তো এই ধনাত্মক আধান যুক্ত কণা যেটার পরবর্তীকালে নাম প্রোটন দেওয়া হয়েছে, সেই প্রোটনের আবিষ্কার শুরু হলো। তো প্রোটনের আবিষ্কার শুরু হয়েছে যে অ্যানোড রশ্মি উৎপাদনের মাধ্যমে। বিজ্ঞানী গোল্ড স্টিন কি করলো, ওই পরীক্ষা নল, তড়িৎক্ষরণ নল, ডিসচার্জ টিউব যেটাকে আমরা বলি, ওই ডিসচার্জ টিউব নিল। ডিসচার্জ টিউবের মধ্যে দেখতে পেল এই যে ডিসচার্জ টিউব, তড়িৎক্ষরণ নল যেটাকে আমরা বলি, এখানে দুটো তড়িৎদ্বার লাগানো আছে। হ্যাঁ, দুটো তড়িৎদ্বার লাগানো আছে, দুটো তড়িৎদ্বার লাগানো আছে। একটা হচ্ছে ঋণাত্মক আর একটা হচ্ছে ধনাত্মক। এটাকে আমরা বলছি কি, এটা বলছি আমরা অ্যানোড। অ্যানোড এটাকে বলছি আমরা কি ক্যাথোড। ক্যাথোড এবার ক্যাথোড রশ্মি আবিষ্কারের সময় আমরা দেখলাম এখানে যে চাপটা, এখানে একটা বায়ু নিষ্কাশন পাম্পও আছে, বায়ুকে বের করে দেওয়া হয়। বায়ুকে বের করে দিয়ে এর ভিতরে যে কোনো একটা গ্যাসকে রেখে দেওয়া হয়, উচ্চ বিভবে যুক্ত করা থাকে। এটা উচ্চ বিভবে যুক্ত করা থাকে। ক্যাথোড রশ্মির সময় আমরা চাপটাকে খুব কম নিয়েছিলাম, নিম্ন চাপ, আমরা চাপ 0.01 mm, কিন্তু এখন চাপটাকে একটু বাড়িয়ে দেওয়া হলো, চাপটা এখানে 0.01 mm। আচ্ছা, চাপটা বেরিয়ে দিলে কি হবে? চাপটা বেশি করে দিলে এখানে যে গ্যাস পরমাণুগুলো থাকবে না, সেই গ্যাস পরমাণুর সংখ্যা কিন্তু বেড়ে যাবে। আগে চাপ কম ছিল বলে গ্যাস পরমাণুর সংখ্যা প্রায় শূন্য কাছাকাছি ছিল, খুব কম এই ডিসচার্জ টিউবের ভিতরে। তাহলে দেখা যাচ্ছে যে ক্যাথোড রশ্মি যখন অ্যানোডের দিকে যাচ্ছে, মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে রশ্মি যাচ্ছে তাকে তো আমরা ক্যাথোড রশ্মি বলি, কিন্তু ক্যাথোড রশ্মি যাওয়ার সময় কি হচ্ছে, এক ধরনের সবুজ বর্ণের রশ্মি। ক্যাথোড রশ্মি কিন্তু অদৃশ্য ছিল, তার কোনো কালার ছিল না। অ্যানোড এখানে অ্যানোড রশ্মিটা হচ্ছে কি একটু সবুজ বর্ণের রশ্মি ক্যাথোডের দিকে চলে যাচ্ছে, সবুজ কালারের রশ্মি চলে যাচ্ছে ক্যাথোডের দিকে। হ্যাঁ, এবার এখানে যদি ছিদ্র করে দেওয়া হয় সেটাকে বলবো আমরা ক্যাথোড ছিদ্র। আমরা ক্যাথোড রশ্মির ক্ষেত্রে ব্যবহার করেছিলাম অ্যানোড ছিদ্র। হ্যাঁ, অ্যানোড রশ্মির ক্ষেত্রে আমরা ব্যবহার করব ক্যাথোড ছিদ্র। এই ছিদ্র দিয়ে বেরিয়ে গিয়ে, ছিদ্র যদি করে দেওয়া হয় তাহলে রশ্মিটা ছিদ্র দিয়ে বেরিয়ে পিছনে উজ্জ্বল বর্ণের আলোর সৃষ্টি করছে, মানে প্রতিপ্রভার সৃষ্টি করছে। তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, মাইনাসের দিকে যে রশ্মিটা ক্যাথোড ছিদ্রের ভিতর দিয়ে পিছনে প্রতিপ্রভার সৃষ্টি করছে কাচের দেওয়ালে, বা যদি এখানে কোনো একটা পর্দা লাগিয়ে দেওয়া হয়, ফ্লুorescent মেটালের যদি পর্দা লাগিয়ে দেওয়া হয়, সেই পর্দার উপরে একটা উজ্জ্বল বর্ণের বিন্দু বা স্পট তৈরি করেছে, যেটাই করছে, তাহলে সেই রশ্মিটাকে বলা হয় অ্যানোড রশ্মি। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যে সবুজ বর্ণের রশ্মিটা ক্যাথোড ছিদ্র দিয়ে বেরিয়ে পিছনে যে প্রতিপ্রভার সৃষ্টি করছে, সেই রশ্মিটাকে বলা হয় অ্যানোড রশ্মি। বিজ্ঞানী গোল্ডস্টিন এই রশ্মিটার নাম দিয়েছিল অ্যানোড রশ্মি। এই অ্যানোড রশ্মিটা যে কণা দ্বারা গঠিত, যেই কণা দিয়ে অ্যানোড রশ্মি তৈরি আছে, সেই কণাটার পরবর্তীকালে নাম প্রোটন দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রোটন। পরবর্তীকালে এই কণাটাকে নাম দেওয়া হয়েছে প্রোটন, অ্যানোড রশ্মি যে কণা দ্বারা গঠিত সেই কণাটা। ঠিক আছে, এবার এখানে করা হয়েছে কি, যেহেতু অ্যানোড রশ্মিটা ক্যাথোড ছিদ্র দিয়ে চলে যাচ্ছে, তার জন্য অ্যানোড রশ্মিকে ক্যানাল রশ্মিও বলা হয়ে থাকে। হ্যাঁ, অ্যানোড রশ্মিকে ক্যানাল রশ্মিও বলা হয়ে থাকে। এবার আমরা দেখবো অ্যানোড রশ্মি উৎপন্ন হচ্ছে কোথা থেকে। আমরা দেখছিলাম যে ক্যাথোড রশ্মি তৈরি হচ্ছিল ক্যাথোড তড়িৎদ্বারের তল থেকে। এই যে উচ্চ বিভব যুক্ত এবং খুব নিম্ন চাপ যুক্ত এই ডিসচার্জ টিউবের মধ্যে যখনই কারেন্ট পাঠানো হয় তখন কি হয়,
অদৃশ্য রশ্মি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে বেরিয়ে যায়, সেই রশ্মিটা উৎপন্ন হচ্ছে কোথায় থেকে? এই কণাগুলো উৎপন্ন হতো কোথায় থেকে? ক্যাথোড রশ্মির কণাগুলো তৈরি হতো ক্যাথোড তড়িৎদ্বারের তল থেকে। ঠিক আছে, ক্যাথোড তড়িৎদ্বারের তল থেকে, কিন্তু অ্যানোড তড়িৎদ্বারের তল থেকে উৎপন্ন হয় না। অ্যানোড রশ্মিটা উৎপন্ন হয় কোথায় থেকে? অ্যানোড রশ্মি উৎপন্ন হয় এইখানে যে গ্যাসীয় পরমাণুগুলো আছে না, যে গ্যাসীয় পরমাণুগুলো, সেই গ্যাসীয় পরমাণু থেকে অ্যানোড রশ্মি উৎপন্ন হয়। কিভাবে হয়? যখন ক্যাথোড রশ্মি যায়, যাওয়ার সময় ক্যাথোড রশ্মি এই যে গ্যাস পরমাণুগুলোকে আয়নিত করে। আয়নিত করে মানে কি? গ্যাস পরমাণুর সঙ্গে ক্যাথোড রশ্মির একটা সংঘর্ষ হয়। সংঘর্ষ ফলে কি হয়? এখান থেকে ইলেকট্রনকে বিচ্যুতি করে, ইলেকট্রনটাকে বের করে দেয়। যেটাকে আমরা এই ইলেকট্রনগুলো তো ক্যাথোড রশ্মি একাই তো হবে না, সেই ইলেকট্রনগুলোকে কি করে অ্যানোডটা নিজের দিকে টেনে নেয়, এখানে জাম্প করে বেরিয়ে যায়। জাম্প করে বেরিয়ে যাওয়ার ফলে কি হয়? গ্যাস পরমাণুগুলো প্লাস, এই যে প্লাস ইলেকট্রন বেরিয়ে প্লাস তৈরি হয়, ইলেকট্রন বেরিয়ে গেলে এটা প্লাস, বেরিয়ে গেলে প্লাস তৈরি হয়, একটু বেরিয়ে গেলে এটা প্লাস চার্জ, বেরিয়ে গেলে এটা প্লাস চার্জ তৈরি হয়। এই প্লাস গুলো কি হয়? চলে যায় এদিকে, প্লাস গুলোই চলে যাচ্ছে ক্যাথোডের দিকে। তো এই ধনাত্মক আধান যুক্ত রশ্মি, এই প্লাস গুলো গ্যাসীয় পরমাণু থেকে এই যে রশ্মি গুলো ক্যাথোড দিকে চলে যাচ্ছে, সেই রশ্মিটাকে আমরা বলছি অ্যানোড রশ্মি। ঠিক আছে, তাহলে অ্যানোড রশ্মি সৃষ্টি হচ্ছে কোথায় থেকে? অ্যানোড রশ্মি উৎপন্ন হচ্ছে তাহলে গ্যাসীয় পরমাণু থেকে। আর ক্যাথোড রশ্মি উৎপন্ন হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বারের তল থেকে। এই হচ্ছে আমাদের ক্যাথোড রশ্মি আর অ্যানোড রশ্মি উৎপন্ন যে হচ্ছে তার একটা ডিফারেন্স, পার্থক্য বলতে পারি আমরা। ঠিক আছে, পার্থক্য অনেক রকমের পার্থক্য আছে, আমরা যেগুলো দরকার। এবার যদি আমি দেখি, আচ্ছা আচ্ছা, এই যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে না ক্যাথোড রশ্মি, যদি আমি এখানে এই যে ডিসচার্জ টিউব আছে, এখানে যদি আমি হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন আমরা কি জানি? একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে। যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি থাকবে? একটা প্রোটন থাকবে। এই যে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় একটা প্রোটন থাকবে, একটা ইলেকট্রন বেরিয়ে যায় প্রোটন থাকবে, একটা ইলেকট্রন বেরিয়ে গেলে একটা প্রোটন থাকবে, সেগুলো চলে যাচ্ছে, এটাকে বলি ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। সেটাই চলে যাবে ক্যাথোডের দিকে, চলে যাবে ক্যাথোড অ্যানোড রশ্মি হিসাবে, সেটাই চলে যায় ক্যাথোডের দিকে। ঠিক আছে, যেটাকে পরবর্তীকালে আমরা নাম দিয়েছি প্রোটন। এই যে পরবর্তীকালে এই রশ্মিটার নাম দেওয়া হয়েছে কি? প্রোটন, যেটা উৎপন্ন হচ্ছে গ্যাসীয় পরমাণু থেকে। তো যাই হোক, আমরা দেখে নেব অ্যানোড রশ্মির প্রকৃতি। আমরা ক্যাথোড রশ্মির প্রকৃতি যেরকম দেখলাম, ক্যাথোড রশ্মি কি করছে? ক্যাথোড রশ্মি সরলরেখা বরাবর চলছে। কি করে বুঝছিলাম? আচ্ছা, অ্যানোড রশ্মির প্রকৃতি, অ্যানোড রশ্মির প্রকৃতি। ঠিক আছে, অ্যানোড রশ্মির প্রকৃতি হচ্ছে যে অ্যানোড রশ্মি কি করে? সরল রেখা বরাবর চলাচল করে। যদি ওই রশ্মিটার গতিপথে রশ্মি যে যাচ্ছে, এই যে রশ্মিটা যে যাচ্ছে, এই যে রশ্মিটা যাচ্ছে গতিপথে, যদি কোনো অস্বচ্ছ বস্তুকে রেখে দেওয়া হয়, গতিপথে না, তার পিছনে কি হবে? তার পিছনে একটা প্রতিছাড় সৃষ্টি হয়। এটা দেখে বোঝা যায় যে অ্যানোড রশ্মিটাও সরল রেখা বরাবর চলাচল করে। তো অ্যানোড রশ্মিটাও সরল রেখা বরাবর চলাচল চলাচল করে। ক্যাথোড রশ্মি যেরকম সরল রেখা বরাবর যায়, অ্যানোড রশ্মিটাও সরল রেখা বরাবর চলাচল করে। এবার ক্যাথোড রশ্মি দেখলাম কি করছিল? তার গতিপথে যদি ক্ষুদ্র পাখাযুক্ত কোনো চাকা রেখে দেওয়া হয়, তাহলে চাকাকে ঘোরাচ্ছে, এটাও ঘোরাচ্ছে। তার মানে কি? অ্যানোড রশ্মিটারও গতিশক্তি আছে, গতিশক্তির জন্য এরকম হচ্ছে। এবার যদি গতিশক্তি থাকে তাহলে তার মধ্যে বেগ আছে। বেগ মানে হচ্ছে নিশ্চয় একটা কণা আছে, সেই কণাটা একটা ভর আছে, ভর থেকে ভরবেগ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, বেগ সৃষ্টি হয়েছে। তাহলে অ্যানোড রশ্মি, এখানে অ্যানোড রশ্মি, তাহলে অ্যানোড রশ্মিটাও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত বলতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র ভরবেগযুক্ত কণা দ্বারা গঠিত। তাহলে অ্যানোড রশ্মিটা হচ্ছে ক্ষুদ্র 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 ভরবেগ যুক্ত কণা দ্বারা গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র ভরবেগ যুক্ত কণা দ্বারা গঠিত। তাহলে অ্যানোড রশ্মিটাও আমরা জানলাম যে এই রশ্মিটাও একটা ক্ষুদ্র ক্ষুদ্র ভরবেগ যুক্ত কণা দ্বারা গঠিত। এবার এই অ্যানোড রশ্মি করে কি? অ্যানোড রশ্মিটা
কে যদি আমি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যদি চালনা করি, তাহলে এই রশ্মিটার বিক্ষেপণ হয়, মানে রশ্মিটা বিক্ষিপ্ত হয়। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা অ্যানোড রশ্মিটা বিক্ষিপ্ত হয়। কি রকম? আমি ডিসচার্জ টিউবকে, আমি এই যে ডিসচার্জ টিউব আছে এটাকে উপরে ধরেন প্লাস, এদিকে মাইনাস, প্লাস মাইনাস, এদিকে যদি এই তড়িৎ ক্ষেত্র উপরে নিই, এটাকে ডিসচার্জ টিউবকে একটা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে রেখে একদিকে প্লাস চার্জ আর একদিকে মাইনাস চার্জ দিলাম, তাহলে রশ্মিটা যখন যাচ্ছে তখন দেখতে পাচ্ছি যে রশ্মিটা বিক্ষিপ্ত হচ্ছে। কিভাবে রশ্মিটা বিক্ষিপ্ত হচ্ছে? কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে রশ্মিটা বিক্ষিপ্ত হচ্ছে মাইনাসের দিকে বিক্ষিপ্ত হচ্ছে, যেদিকে মাইনাস আধান আছে সেই দিকে রশ্মিটা বিক্ষিপ্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দেখে তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের বিক্ষেপণ বা বিক্ষিপ্ত দ্বারা আমরা বলতে পারি যে অ্যানোড রশ্মি ধনাত্মক আধানযুক্ত। অ্যানোড রশ্মি যেই কণা দ্বারা গঠিত সেই কণাটা হচ্ছে কি ধনাত্মক আধানযুক্ত। তাহলে অ্যানোড রশ্মিটা হচ্ছে কি, তাহলে অ্যানোড রশ্মি এখানে দেখতে পাচ্ছি প্রকৃতিটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, তাই তো? তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় বলে অ্যানোড রশ্মিটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা দ্বারা গঠিত। ঠিক আছে, আর এর ভরটাকে আমরা অনুমান করতে পারি এই তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা যে অ্যানোড রশ্মিটার বিক্ষেপণ হচ্ছে তার পরিমাণ থেকে। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা যে বিক্ষিপ্ত হচ্ছে তার পরিমাণ থেকে, এখানে পরিমাণটা, বিক্ষেপণের পরিমাণটা দেখে আমরা এর ভর বুঝতে পারবো। কারণ ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপণের পরিমাণ থেকে যেহেতু আমরা এর ভর, অ্যানোড রশ্মির ভর বুঝতে পারবো। এখানে ভরটা হচ্ছে কি অনেক বেশি। আমরা দেখলাম অ্যানোড রশ্মি যে কণা দ্বারা গঠিত, অ্যানোড রশ্মি যে ধনাত্মক আধানযুক্ত কণা দ্বারা গঠিত, সেই কণাটার নাম দেওয়া হয়েছে, পরবর্তীকালে নাম দেওয়া হয়েছিল প্রোটন। সেই প্রোটনটার ভরটা আমরা দেখছি অনেক বেশি হচ্ছে ইলেকট্রনের ভরের তুলনায়। যাই হোক, এবার যদি এরকম করা হয় অ্যানোড রশ্মিটাকে, এবার দেখা যাচ্ছে যে এখানে যদি E বাই M এর মান বের করি না, E বাই, তাহলে অ্যানোড রশ্মির ক্ষেত্রে E বাই M এর মান যেটা আসছে সেটা অনেক কম আসছে। তাহলে অ্যানোড রশ্মির ক্ষেত্রে E বাই M এর মান যেটা আসছে সেটা অনেক কম আসছে, এবং গ্যাস পরমাণু যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে E বাই M এর মানটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এই ডিসচার্জ টিউবের ভিতরে, এই যে ডিসচার্জ টিউবের ভিতরে যে গ্যাস পরমাণুগুলো যদি আমি চেঞ্জ করে দেই তাহলে E বাই M এর মানটা আলাদা আসছে। E বাই M এর মানটা নির্দিষ্ট নেই অ্যানোড রশ্মির ক্ষেত্রে, আর E বাই M এর মানটা হচ্ছে সবথেকে কম। E বাই M এর মানটা ক্যাথোড রশ্মির তুলনায় কম আছে। আমরা দেখলাম ক্যাথোড রশ্মির ক্ষেত্রে E বাই M এর মানটা ছিল ফিক্সড, প্রত্যেকটার ক্ষেত্রে গ্যাস পরমাণু চেঞ্জ করে দেওয়ার ফলে, এখানে গ্যাস পরমাণুগুলো চেঞ্জ করে দেওয়ার ফলে E বাই M এর মানটা কিন্তু সেম ছিল, একই আসতো। কিন্তু অ্যানোড রশ্মির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যানোড রশ্মি যেই কণা দ্বারা গঠিত সেই কণা যদি আমি E বাই M এর মানটা বের করি, তাহলে গ্যাস পরমাণু চেঞ্জ করে দেওয়ার ফলে E বাই M এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মানটা কিন্তু ক্যাথোড রশ্মির তুলনায় কম পাচ্ছি। ঠিক আছে, তো এখানে যদি এখন এরকম করতে করতে E বাই M এর মানটা সব থেকে যে হালকা মূল্য আছে, সব থেকে হালকা মূল্য হাইড্রোজেন, যখন হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, হাইড্রোজেন গ্যাস পরমাণুর ক্ষেত্রে E বাই M এর মান যখন বের করা হলো তখন দেখা হলো এই ক্ষেত্রে E বাই M এর মান সব থেকে বেশি হচ্ছে, কারণ এখানে M এর মানটা বেশি, এই M এর মানটা হচ্ছে কম। M এর মান কম হলে কি হবে, E বাই M এর মানটা বেশি হবে। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে E বাই M এর মানটা সব থেকে বেশি। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেনের মধ্যে কি আছে, একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে। যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি থাকবে, একটা প্রোটন, যেটা আমরা জানি যেটার মান হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমরা বলতে পারি যে যে ইলেকট্রনটা হচ্ছে
ইলেকট্রনটা হচ্ছে ক্যাথোড রশ্মি দ্বারা গঠিত, প্রত্যেকটা ইলেকট্রন ক্যাথোড রশ্মি দ্বারা গঠিত, কিন্তু প্রোটন কিন্তু অ্যানোড রশ্মিটা হচ্ছে যখন হাইড্রোজেন পরমাণু থাকে নিব H প্লাস থাকে না, H প্লাস, তখনই আমি সেটাকে বলতে পারবো প্রোটন। H প্লাস যখন আমি বলবো মানে হাইড্রোজেন গ্যাস নিব, সেইখানে যে ই বাই এম এর মানটা পাবো সেটাকে আমরা একটা প্রোটন বলতে পারবো, তখনই আমরা কিন্তু একমাত্র প্রোটন বলতে পারবো সেই অ্যানোড রশ্মিটাকে। ঠিক আছে, তার মানে কি এই যে ই বাই এম এর মানটা প্রত্যেকটা গ্যাসীয় পরমাণুর ক্ষেত্রে যেহেতু ভিন্ন ভিন্ন আছে, তার মানে অ্যানোড রশ্মি গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করছে, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করছে, এবং হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যেহেতু মানটা সর্বোচ্চ সব থেকে বেশি, তাহলে এই সর্বোচ্চ ই বাই এম মান সম্পন্ন যে কণাটা, সর্বোচ্চ ই বাই এম মান সম্পন্ন কণাটা প্রত্যেকটা মানে ভিন্ন ভিন্ন গ্যাসীয় পরমাণুর মধ্যেও রয়েছে। সর্বোচ্চ ই বাই এম মান সম্পন্ন কণাটা প্রত্যেকটার মধ্যে রয়েছে, তবে সংখ্যায় আলাদা আছে। প্রত্যেকটা গ্যাসীয় পরমাণুর ক্ষেত্রে যেহেতু ই বাই এম এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে না, সংখ্যাটা আলাদা আছে, কিন্তু একটা সর্বোচ্চ মান সম্পন্ন ই বাই এম এর সর্বোচ্চ মান সম্পন্ন যে কণাটা আছে সেটা কিন্তু একদম মূল কণা যেটা থাকবে প্রত্যেকটা পরমাণুর মধ্যে, কিন্তু সংখ্যায় আলাদা আছে। ঠিক আছে, যেটা নাম আমরা পরবর্তীকালে রাদারফোর্ড এই কণাটারই নাম দিয়েছিল পরবর্তীকালে প্রোটন। রাদারফোর্ড এই সর্বোচ্চ ই বাই এম মান সম্পন্ন যে কণাটা, সেই কণাটার পরবর্তীকালে নাম দিয়েছিল কি প্রোটন। ঠিক আছে, প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক, প্রোটনের চার্জ হচ্ছে কি ধনাত্মক প্লাস, কেন প্রোটনটা এই যে ডিসচার্জ টিউবের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ডিসচার্জ টিউবের ভিতরে প্রোটনটা যাচ্ছে কোথায় থেকে, আমি দেখতে পাচ্ছি এটা যদি ক্যাথোড হয়, ক্যাথোড, এটা যদি অ্যানোড হয়, অ্যানোড, এটা ব্যাটারি ঋণাত্মক, এটা ব্যাটারি ঋণাত্মক মেয়ের সঙ্গে যুক্ত আছে, এটা ধনাত্মক মেয়ের সঙ্গে যুক্ত আছে। তার মানে এগুলো যাচ্ছে কোথায়, এগুলো যাচ্ছে প্লাস থেকে, এই যে মাইনাস থেকে, এই প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, প্লাস থেকে যাচ্ছে কোথায়, প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাস, এবং তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হচ্ছে। এটা থেকে বলা যাচ্ছে যে প্রোটন অ্যানোড রশ্মি, অ্যানোড রশ্মিটা হচ্ছে ধনাত্মক আধান যুক্ত কণা দ্বারা গঠিত, অর্থাৎ অ্যানোড রশ্মির মধ্যে যে কণাগুলো আছে সেই কণাগুলো হচ্ছে ধনাত্মক আধান যুক্ত। এই ধনাত্মক আধান যুক্ত কণাটার পরবর্তীকালে নাম প্রোটন দেওয়া হয়েছে, রাদারফোর্ড এই নামটা প্রোটন নামটা রেখেছিল। তো অ্যানোড রশ্মিটা আমরা যেমন ক্যাথোড রশ্মির ক্ষেত্রে আমরা দেখলাম এর ই বাই এম এর মানটা বের করলাম, এম এর মানটা বের করলাম, ই এর মানটা বের করলাম বিভিন্ন ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্স এর মাধ্যমে, ঠিক এরকম ভাবে। তো ই বাই এম এর মান তো ফিক্সড নেই, তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ই বাই এম এর মান হচ্ছে কি সর্বোচ্চ, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ই বাই এম এর মান সর্বোচ্চ দেখা যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি ই বাই এম এর মান এখানে আসছে প্লাস 9.58 ইনটু 10⁴ কুলম্ব, মানে ই বাই এম এর মান অনেকটাই কম। ঠিক আছে, এবার প্রোটনের যে চার্জ আছে, আধান চার্জ আছে, সেই চার্জ মানটা হচ্ছে পজিটিভ ধনাত্মক আধান যুক্ত চার্জ, কিন্তু ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ একই সেম 1.602 ইনটু 10⁻19 কুলম্ব, 19 কুলম্ব। এবং ভর যেটা আছে, ভর m, ভর যে ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করব সব বের করা হয়েছে। তো ভরের মানটা যেটা ভর আসছে সেটা কিন্তু আসছে এখানে, যে প্রোটনের ভর আসছে সেই মানটা হচ্ছে 1.6725 ইনটু 10⁻24 গ্রাম। তাহলে ই বাই এম এর মানটা আমরা দেখতে পাচ্ছি এটা আসছে, যেটা হচ্ছে ক্যাথোডের তুলনায় অনেক কম আছে। চার্জ একই আছে, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ একই, এখানে চার্জ ই মানে হচ্ছে চার্জ, ঠিক আছে, ই মানে হচ্ছে চার্জ, ভি ই দিয়ে যদি লিখি বা চার্জ ই দিয়ে লিখি আমি, চার্জের মানটা হচ্ছে খুব কম, এই চার্জের মানটা হচ্ছে একই, ইলেকট্রনের চার্জ ও প্রোটনের চার্জ একই, শুধু এখানে চিহ্নটা হচ্ছে আলাদা, এটা ধনাত্মক ওটা ছিল ঋণাত্মক। ভর,
ভরটা কিন্তু হচ্ছে এই কণাটার ভর হচ্ছে অনেক বেশি, অনেক বেশি। তার মানে কি প্রোটনের ভর ইলেকট্রনের ভরের তুলনায় অনেক গুণ ভারী। প্রোটনটা হচ্ছে ইলেকট্রনের ভরের তুলনায় অনেক গুণে ভারী, প্রায় 1837 গুণ হচ্ছে ভারী প্রোটন। তাহলে প্রোটন ভারী, তাহলে একটা প্রোটনের ভর হচ্ছে একটা ইলেকট্রনের ভরের তুলনায় 1837 গুণ ভারী। এটা আমরা দেখছি এনোডোসির মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে হাইড্রোজেন পরমাণু নেওয়ার পরে কি দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের মধ্যে কি জানি, হাইড্রোজেন সাধারণ একটা ইলেকট্রন 1 1, এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন যার মধ্যে একটা ইলেকট্রন আছে আর একটা প্রোটন আছে। তো হাইড্রোজেন পরমাণু থেকে যখন আমি ডিসচার্জ টিউবের মধ্যে হাইড্রোজেন গ্যাসকে নিব, তখন কি হচ্ছে একটা ইলেকট্রন যখন বেরিয়ে যাচ্ছে তখন এটা গ্যাসীয় পরমাণুতে পরিণত হচ্ছে চার্জ, এটা এইগুলাই হচ্ছে ক্যাথোড রশ্মি, এই অ্যানোড রশ্মি হিসাবে ক্যাথোডের দিকে আসে, ক্যাথোডের দিকে আসে, অ্যানোড রশ্মি হিসাবে ক্যাথোডের দিকে আসে। এই ধনাত্মক আধান যুক্ত যে রশ্মিটা, যে পজিটিভ রশ্মিটা, এই ধনাত্মক আধান যুক্ত রশ্মি বা পজিটিভ রশ্মি, সেটাই হচ্ছে অ্যানোড রশ্মি। অ্যানোড রশ্মি যেটাকে আমরা বলছি প্রোটন, এই প্রোটন যেটাকে আমরা বলছি প্রোটন, ইলেকট্রন বর্জিত হাইড্রোজেনটা যেটা প্রোটন, সেটাই হচ্ছে কি অ্যানোড রশ্মি হিসাবে ক্যাথোডের দিকে যাচ্ছে। এবার গ্যাস পরমাণুগুলো যদি আমি আলাদা আলাদা গ্যাসগুলো নিই, তাহলে মানটা আলাদা আলাদা, যদি গ্যাস পরমাণুগুলো নিই তাহলে সেই মানটা আমরা দেখলাম E/m এর মান প্রত্যেক জায়গায় আলাদা আলাদা আছে গ্যাস পরমাণু ছেড়ে করে দেওয়া হলে। এবার এখানে সর্বোচ্চ E/m মান সম্পন্ন যেটা মান পেলাম সব থেকে বেশি অ্যানোড রশ্মির মধ্যে যে কণাগুলো আছে, সর্বোচ্চ মান যেটা পেলাম, সর্বোচ্চ মান E/m মান সম্পন্ন কণাটা, সেটাই ছিল কি আমার হাইড্রোজেন পরমাণু। যখন আমি এখানে হাইড্রোজেনকে নিলাম, এই হাইড্রোজেনকে নিলাম, তা হাইড্রোজেন গ্যাস পরমাণুর যে আয়নটা সেটা হচ্ছে কি একটা প্রোটন, আর সেই প্রোটন কণাটার এখানে যে মানটা আমরা পেলাম E/m এর মান, সেটা হচ্ছে সর্বোচ্চ মানটা। তো যাই হোক, তাহলে সর্বোচ্চ E/m মান সম্পন্ন কণাটাই হচ্ছে এক একটা প্রোটন। সর্বোচ্চ E/m মান সম্পন্ন কণাটা হচ্ছে এক একটা প্রোটন। তাহলে এখানে যে পজিটিভ রশ্মিটা পাওয়া যাচ্ছে অ্যানোড রশ্মিতে, অ্যানোড রশ্মি মানে হচ্ছে পজিটিভ রশ্মি, এখানে যে পজিটিভ বা ধনাত্মক রশ্মিটা পাওয়া যাচ্ছে সেটার ভর, সেটা হচ্ছে একটা প্রোটনের ভরের সমান, তার ভর প্রোটনের ভরের সমান, কিন্তু বলছে পূর্ণ সংখ্যার সরল গুণিতক। আবার হাইড্রোজেন গ্যাস ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনে হচ্ছে সব থেকে ক্ষুদ্র ভরযুক্ত, হাইড্রোজেন হালকা মৌল, হাইড্রোজেনে হচ্ছে সব থেকে ক্ষুদ্র ভর যুক্ত পজিটিভ রশ্মি, মানে এখানে সব থেকে কম ভরযুক্ত যেই পজিটিভ রশ্মি বা অ্যানোড রশ্মি পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে সেই রশ্মিটার ভর একটা প্রোটনের ভরের সমান। আবার প্রোটনের ভরের সমান অথবা হচ্ছে তার পূর্ণ সংখ্যার সরল গুণিতক। তো এটা থেকে অনুমান করা যেতে পারে যে আমার এটা থেকে অনুমান, যাই হোক, তো এটা থেকে অনুমান করতে পারি আমি যে পজিটিভ রশ্মিটা বা অ্যানোড রশ্মি বা পজিটিভ রশ্মিটা, অ্যানোড রশ্মি বা যে পজিটিভ রশ্মিটা যার নাম দেওয়া হচ্ছে প্রোটন, সেই প্রোটনটা হচ্ছে পরমাণুর একটা মূল উপাদান, তবে সংখ্যায় আলাদা 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 গ্যাসের ক্ষেত্রে এর সংখ্যা আলাদা আলাদা হতে পারে, তবে ইলেকট্রনের মতন প্রোটনও হচ্ছে পরমাণুর একটা মূল উপাদান, যেটা প্রত্যেকটা পরমাণুর মধ্যে থাকবে কিন্তু সংখ্যায় আলাদা থাকবে। তো এই হলো আমাদের প্রোটন আবিষ্কার। এই প্রোটনটা জেনে গেলাম আমরা। পরে এরপরে আমরা এখনো আমাদের নিউট্রন আবিষ্কার হয়নি, নিউট্রন আবিষ্কারে হয়নি, ঠিক আছে। সেটা কি করে একদম আমরা ক্লিয়ার হব, বা একটা পরমাণুর ভিতরে ইলেকট্রনটা জানলাম, প্রোটনটা জানলাম, যে থমসন একটা পরমাণু মডেল দিয়েছিল, বলছিল
যে পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটনের অবস্থান বলেছিল তার পরমাণু মডেলে, যে প্রোটনটা চারিদিকে বৃত্তাকারে ছড়িয়ে থাকবে, মাঝখানে কোথাও কোথাও সেখানে ইলেকট্রনটা ঢুকে থাকবে, যেটা পরবর্তীকালে ভুল হয়েছিল। তো রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা অনেকটাই জানতে পারবো একটা পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটনের অবস্থান সম্পর্কে। আরো আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক, সে প্রোটনটা কোথায় থাকতে পারে পরমাণুর ভিতরে, ইলেকট্রনটা কোথায় থাকতে পারে, সেটা আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের পরীক্ষা থেকে জানবো। আমরা পরের ভিডিওতে রাদারফোর্ডের পরমাণু মডেলটা জানবো ভালো করে।